জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো হ্যাঁ, আইইএক্স আজকে সারাদিন চর্চার মধ্যে এই একটা কোম্পানি ছিল প্রত্যেকের মুখে মুখে। তো সরকার আজকে এমন একটা সিদ্ধান্ত নিল এবং এই সিদ্ধান্তের ফলে আইইএক্সের শেয়ার হোল্ডাররা কিন্তু মাথায় হাত পড়ে গেছে। তো শেয়ার হোল্ডারদের পুরো সর্বনাশ। তো সরকার কি সিদ্ধান্ত নিল যার কারণে শেয়ারটি একদিনে প্রায় 30% ক্র্যাশ করেছে, লোয়ার সার্কিটের পর সার্কিট। এবার একটা স্টক কন্টিনিউ লোয়ার সার্কিট, মানে একদিনে কটা লোয়ার সার্কিট মারতে পারে, তো এটা আমি আগেও বলেছিলাম। তো আইএক্স হচ্ছে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করে। এবার ফিউচার অ্যান্ড অপশানে যে সমস্ত স্টক ট্রেড করে সেই সমস্ত স্টকের কোনো সার্কিট বলে কিছু হয় না। কিছুক্ষণের জন্য সার্কিট লাগে, কিন্তু তারপরে আবার সেটা খুলে যায় এবং তার কারণে আজকের দিনে আইএক্সের শেয়ারে আমরা ব্যাক টু ব্যাক কন্টিনিউ 4 থেকে 5 বার আমরা সার্কিট দেখতে পেয়েছি। তো কি হয়েছে, কি ব্যাপার, কি কারণ, সব কিছুই বলবো। তো দেখুন, ভারতের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা যে আছে সেটা হচ্ছে কে, সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, সিইআরসি। এবং এই সিইআরসির তরফ থেকেই আজকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় যে এই কেসটা গত প্রায় 2 বছর ধরে মানে চলছিল আর কি, কোনো প্রকার সিদ্ধান্ত আসেনি। তবে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সিদ্ধান্তটা চলে এসছে, একদম অফিসিয়ালি সরকারের তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে সিইআরসির পক্ষ থেকে। সম্প্রতি বিদ্যুৎ বাজারে মার্কেট কাপলিং চালুর সিদ্ধান্ত নিয়েছে। মার্কেট কাপলিং অনেক দীর্ঘদিন ধরে বলে আসছিল, প্রায় 2 বছর ধরে। এই সিদ্ধান্তের ফলে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ আইএক্সের শেয়ার মূল্য 24 জুলাই 2025 তারিখে প্রায় 28% হ্রাস পেয়ে 52 উইক সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে। আচ্ছা, এই মার্কেট কাপলিংটা কি? মার্কেট কাপলিং হলো একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন বিদ্যুৎ এক্সচেঞ্জের বিড ও অফারগুলি একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে একত্রিত করা হয় এবং একটি অভিন্ন বাজার মূল্য নির্ধারণ করা হয়। এই পদ্ধতিতে বিদ্যুৎ মূল্যের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পায়। তবে এটি আইএক্সের মতো বিদ্যুৎ এক্সচেঞ্জগুলির জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে, কারণ তাদের স্বতন্ত্র মূল্য নির্ধারণের ক্ষমতা হ্রাস পাবে। এটা একটু ডিটেলসে আমি যদি বলি তাহলে মার্কেট কাপলিং হলো, এই ধরুন আমরা স্টক কেনা বেচা করছি, সেটা হচ্ছে একটা এক্সচেঞ্জের মাধ্যমে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ, দুটো এক্সচেঞ্জ আছে, তাদের মাধ্যমে আমরা শেয়ার কেনা বেচা করি। তো এবার ইলেকট্রিসিটির জন্যও কিন্তু এক্সচেঞ্জ আছে, ইলেকট্রিসিটি যে কেনা বেচা হয় তার এক্সচেঞ্জ আছে, এবং এই এক্সচেঞ্জের থেকেই কিন্তু যেমন আমরা শেয়ার কেনা বেচা করি তেমন বিদ্যুৎ কেনা বেচা হয়। এবার আমরা যে শেয়ার কিনছি তার একটা রেট ফিক্স করা থাকে। এই যে মানে শেয়ার প্রাইস, আমরা যে শেয়ারটা কিনছি সেই প্রাইসটা কে ঠিক করছে? এই এক্সচেঞ্জগুলো, না এনএসই, বিএসই। তো এই ইলেকট্রিসিটির ক্ষেত্রেও এই যে রেটটা, এই রেটটা কে ফিক্স করতো এতদিন, যেটাতে মনোপলি ছিল হচ্ছে আইএক্সের। তো এই বিদ্যুতের রেটটা কী হবে, মানে এখন আমাদের শেয়ার প্রাইসটা কি হবে সেটা যেমন এক্সচেঞ্জ ঠিক করে, ওখানে বিদ্যুতের প্রাইসটা কী হবে সেটা ঠিক করতো এতদিন আইইএক্স। এছাড়া আরও এক্সচেঞ্জ আছে, তবে আইএক্স হচ্ছে রেটটা ঠিক করতো, যে কত প্রাইস হবে প্রাইসটা ওরাই ঠিক করতো। এর কারণে ওদের বিজনেসটা মনোপলি বিজনেস ছিল। এবার ধরুন আইএক্স একটা এক্সচেঞ্জ এবং আরও এক্সচেঞ্জ আছে, ঠিক আছে, কিন্তু আইএক্সের কাছে এক্সট্রা ফ্যাসিলিটি কী আছে, সেটা হচ্ছে ওরা প্রাইসটা ঠিক করবে। এর কারণে ওদের কাছে মনোপলি ছিল। এবার বাকি এক্সচেঞ্জগুলো এরা প্রাইস ঠিক করবে না, তার কারণে তাদের মনোপলি ছিল না। এবারে কি হবে, এবার সরকার যেহেতু ওদের এই মনোপলিটাকে আর রাখবে না, সরকার নিজস্ব কোনো সুপার কোনো এক্সচেঞ্জ নিয়ে আসতে পারে, সেখান থেকেই এরপরে কোনো মানে এই যে প্রাইসগুলো হবে সেই প্রাইসটা ঠিক করা হবে।
এবার তাহলে কি হলো, বাকি যে এক্সচেঞ্জগুলো ছিল সেই এক্সচেঞ্জগুলোর মতোই এখন আইএক্সও একটা নর্মাল এক্সচেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু মানে এই সরকারের সিদ্ধান্তের পরে আইএক্স কিন্তু আর কোনোভাবে এই প্রাইসটা আর ঠিক করতে পারবে না। তার মানে তার মনোপলি যে ব্যাপারটা ছিল সেটা এখন আর রইল না। তো এটা গত 2 বছর ধরে চলছিল, কোনো সিদ্ধান্ত আসেনি। তো যার কারণে আইএক্সের শেয়ার প্রাইস যখন এর আগের বার বলা হয়েছিল এরকম একটা, তখনও আইএক্সের শেয়ার ক্র্যাশ হয়েছিল এবং তারপর ধীরে ধীরে যেহেতু কোনো সিদ্ধান্ত আসছে না বলে ধীরে ধীরে কিছুটা রিকভারি হয়েছিল এবং যতটা রিকভারি হয়েছিল প্রায় আজকে একদিনেই কিন্তু পুরো মার্কেট খেয়ে নিচ্ছে। তো মার্কেট কিন্তু সমস্ত অ্যাডজাস্টমেন্ট আগে থেকেই করে দেয়। এবার বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া কি হচ্ছে এতে? এই সিদ্ধান্তের ফলে আইএক্সের শেয়ার মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছে এই পরিবর্তন আইএক্সের ব্যবসায়িক মডেল ও লাভজনকতায় প্রভাব ফেলতে পারে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন যে দীর্ঘমেয়াদে এটি বাজারের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করতে পারে। দীর্ঘমেয়াদে মানে বিনিয়োগকারীরা বলছে যে মানে লং টাইম ইনভেস্টিং করলে হয়তো কিছু ভালো হতে পারে। ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? সিআরসি জানিয়েছে যে 2026 সালের জানুয়ারি থেকে ডে অ্যাহেড মার্কেট ডিএএম সেগমেন্টে মার্কেট কাপলিং চালু করা হবে। ঠিক আছে, তো সরকার জানিয়ে দিয়েছে মার্কেট কাপলিং চালু করা হবে। এই পরিবর্তনের ফলে বিদ্যুতের বাজারে একটি অভিন্ন মূল্য নির্ধারণ প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে, যা বিদ্যুৎ ক্রেতা ও বিক্রেতাদের জন্য নতুন চ্যালেঞ্জ ও সুযোগ সৃষ্টি করবে। এই পরিবর্তনগুলি বিদ্যুৎ বাজারের গঠন ও কার্যপ্রণালীতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীদের এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন থাকা উচিত। তো এই হচ্ছে ব্যাপার। আইএক্সের যে মনোপলিটা ছিল সেই মনোপলিটা এখন আর রইল না। সরকার সিদ্ধান্ত একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে যে আইএক্স যে প্রাইসটা ঠিক করতো সেটা কিন্তু আর এখন নতুন করে হবে না। যার কারণে কিন্তু এখানে একটা বড়সড় বিক্রি বাট্টা হয়েছে। তো শেয়ার প্রাইস এতটা নিচে আসার কারণ কি? সেখানে বড়সড় সেলিং হয়েছে বলেই এতটা নিচে এসছে স্টক প্রাইস। এবার ভবিষ্যতে কি হবে না হবে সেটা পৃথিবীর কেউ জানে না। গভর্নমেন্ট যদি আবার তাদের মতিগতি চেঞ্জ করে দেয় কোনো সময়, ঠিক আছে, সেটা তো সরকারের ওপর নির্ভর করছে না, সরকার কি করবে। তবে এখন কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে সরকার এখন যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটাই কিন্তু গণ্য করা হবে। এবার এটা যে লাগু হচ্ছে সেটা 2026 জানুয়ারি থেকে, তার মানে এখনও মোটামুটি 6 মাস পর থেকে চালু হচ্ছে। তো এই 6 মাস আইএক্সি যে প্রাইসটা ঠিক করছিল সেটাই করবে। তারপরে 2026 জানুয়ারি যেই পড়ে যাবে তখন থেকে আর আইএক্স কিন্তু এই কাজটা করতে পারবে না, মানে ওদের মনোপলি চলে গেল। এবার আজকের দিনে দাঁড়িয়ে আইএক্সের রেজাল্টও এসছে, রেজাল্টও খুব ভালো এসছে। কিন্তু রেজাল্ট ভালো আসলে কি হবে? ওদের বিজনেস যদি মানে মার্কেট তো ফিউচারকে প্রেডিক্ট করে চলে, ফিউচারে গিয়ে কি হবে তার প্রেডিকশন আগে থেকে করে চলে। এবার ফিউচারে যদি তার মনোপলি বিজনেসটাই না থাকলো, বাকি এক্সচেঞ্জগুলোর মতোই হয়ে গেল, তাহলে বাকি সাধারণ এক্সচেঞ্জগুলো যেমন আইএক্সও তেমন হয়ে যাবে। সুতরাং সেখানে ভবিষ্যতে তাদের এই মানে 2026 জানুয়ারির পর থেকে তাদের যে সেলস সেখানে কতটা এফেক্ট পড়ছে, হ্যাঁ, নেট প্রফিটে কতটা এফেক্ট পড়ছে। আইএক্সের অপারেটিং প্রফিট মার্জিন দারুণ, কিন্তু এবার পরবর্তীকালে দেখতে হবে তাদের অপারেটিং প্রফিট মার্জিন কত হচ্ছে, নেট প্রফিট কত আসছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে হবে কতটা কি হচ্ছে। এবার তার মাঝে কোনো ফার্দার কোনো অ্যানাউন্সমেন্ট চলে আসলে সেটা আলাদা কথা। তো এটাই হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে এগুলোই হচ্ছে রিস্ক। প্রতিটা পদক্ষেপ আপনাকে ভেবেচিন্তে ফেলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এই কারণের জন্যই কিন্তু আজকে ব্যাক টু ব্যাক সার্কিটের পর সার্কিট লেগেছে আইএক্সে। এই তো হয়ে গেল আইএক্সের ব্যাপার। এবার আরও একটা কোম্পানির মানে আরও একটা কোম্পানি বলবো না, মানে একটা পার্টিকুলার একটা ব্যক্তি, তার এগেনস্টে অ্যাকচুয়ালি তার অনেক দিন ধরে প্রায় 2 বছর ধরে তারও একটা কেস চলছিল। সেখানে ইডি হামলা করেছে, মানে ইডি তল্লাশি চালিয়েছে সেখানে, এবং মানে ইডি রেড করেছে আর কি।
রেড করেছে 35টা তার যে বিজনেস মানে করছে সেই বিজনেসের জায়গায় তল্লাশি চালিয়েছে আপাতত। সেই খবরটা কি আছে দেখে নিন। আজ 24শে জুলাই 2025 ইডির দল মুম্বাই ও দিল্লির প্রায় 35টি লোকেশনে অভিযান চালিয়েছে, কারণ তারা অনুসন্ধান করছে অনিল আম্বানি। তো অনিল আম্বানি, মুকেশ আম্বানি, অনিল আম্বানি দু ভাই। তো অনিল আম্বানিরও প্রচুর স্টক মার্কেটে লিস্টেড আছে। তো অনিল আম্বানি গ্রুপের কোম্পানিগুলির বিরুদ্ধে প্রায় 300 কোটি ঋণ জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ। প্রধান কারণগুলো কি? মূল কারণ কি? ইয়েস ব্যাংক ঋণ জালিয়াতি। এবার ইয়েস ব্যাংক শুনে অনেক চমকে যাবেন, দাঁড়ান সালটা দেখুন, 2017 থেকে 2019, এখন না, এখন চলছে 2025। তাহলে ইয়েস ব্যাংকের পুরনো হিস্টোরি, ঠিক আছে, সেই কেসটাই চলছে। তো 2017-19 সালের মূলত রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ এর কিছু কোম্পানি ইয়েস ব্যাংকের থেকে প্রায় 3000 কোটি ঋণ পায়, যা পরবর্তীতে অন্যদের মাধ্যমে ডাইভার্ট করা হয়েছে। 300 কোটি টাকা ইয়েস ব্যাংকের কাছ থেকে লোন নেয়, পরবর্তীতে মানে এই যে লোনটা নিয়েছে, লোনটা যে কারণের জন্য নিয়েছিল সেই কারণের জন্য খরচ না করে টাকাটাকে অন্যান্য জায়গায় বিভিন্ন খাতে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। কিছুতে ব্রিফিং ফিরে প্রমোটারদের দিকে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। রিশ্বত ও কুইট প্রো কোয়া। ইডির প্রাথমিক তদন্তে টাটকা তথ্য উঠে এসেছে যে ঋণের আগেই ইয়েস ব্যাংকের প্রমোটারদের কাছে অর্থ চলে গিয়েছে। তার মানে কি, এই 3000 কোটি টাকা নেওয়ার জন্য ইয়েস ব্যাংককে ওই ঘুষ দেওয়া হয়েছে, মানে ঘুষ দিয়ে আর কি আমার 3000 কোটি টাকার লোনটা স্যাংশন করিয়ে দিন, তার এগেনস্টে আমি কিছু দিচ্ছি আপনাদের আর কি। ইয়েস ব্যাংকের যে কর্মকর্তারা ছিল তাদের কাছে টাকা পৌঁছে দিয়ে 3000 কোটি টাকার লোনটা ক্যাপচার করে নেওয়া হয়েছে, ঠিক আছে। এতে রিশ্বতের রূপকার্য এবং নির্দেশিত ঋণের অনুমোদনের একটি কুইড প্রো কো প্রক্রিয়া রয়েছে। বৃহৎ ষড়যন্ত্র আইনি সৃজন। ইডি বলছে এটি একটি ওয়েল প্ল্যান্ড স্কিম টু সিফন অফ পাবলিক মানি। ঋণ বিনিয়োগকারী ও পাবলিক প্রতিষ্ঠানের সঙ্গে ছল করা হয়েছে। বড় ব্যাংকগুলোর সচেতনতা। এসবিআই, সেবি, এনএফআরএ, এনএইচবি, ব্যাংক অফ বরোদা প্রভৃতি সংস্থার রিপোর্ট ও এফআইআরের ভিত্তিতে ইডি এই অভিযান চালিয়েছে। তাহলে কে কে রিপোর্ট করেছে সেটা বোঝা যাচ্ছে, তার ভিত্তিতেই ইডি। এবার এই মাসের শুরুতে এসবিআই, রিলায়েন্স কমিউনিকেশন এবং অনিল আম্বানিকে ফ্রড অ্যাকাউন্ট ঘোষণা দিয়েছে। রিলায়েন্স কমিউনিকেশন যেটা বন্ধ হয়ে গেছে আর কি। তারপরে সিবিআই 2022 সালে দায়ের করা 2টি এফআইআরের তথ্য বিশ্লেষণ করে ইডিকে পরামর্শ দেয়। পরিণতিতে আজ ইডির সঠিক সময়ে অভিযান ও রেড হয়। তো এই রেডের ফলে কোম্পানিগুলোর, এবার অনিল আম্বানির যে কোম্পানিগুলো লিস্টেড আছে মার্কেটে, সেটা কি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, রিলায়েন্স পাওয়ার, এই সমস্ত স্টকগুলো আছে, সেগুলো নর্মাল চলছিল, হঠাৎ করে সার্কিট লেগে যায় তাতে, ঠিক আছে, এরকম সার্কিট লেগে যায়, লোয়ার সার্কিট। এই অভিযানের ফলে তাদের ব্যবসা মানে এই কোম্পানিগুলি রিলায়েন্স ইনফ্রা ও রিলায়েন্স পাওয়ার বলছে আর কি। তো কোম্পানির মালিক তো ওই একজনই, অনিল আম্বানি, ঠিক আছে। তো কোম্পানির যে কর্মকর্তারা আছে তারা প্রেস বিজ্ঞপ্তি করছে, মানে শেয়ার হোল্ডারদের যে লোয়ার সার্কিট লেগে গেছে, তো এবার শেয়ার হোল্ডারদের তো সামলাতে হবে। সবাই যদি সেল করতে শুরু করে দেয় তাহলে তো বড়সড় পতন হবে। এই অভিযানের ফলে তাদের ব্যবসা, আর্থিক পরিস্থিতি বা কর্মীদের ওপর কোনো প্রভাব পড়বে না। তারা পুরোপুরি সহযোগিতা করছে ও কোনো ভুল করা হয়নি। তো এগুলো মানে যার এগেনস্টে কেস হবে সে তো সবসময় অভিযোগ স্বীকার করবে না, এটা নর্মালি ব্যাপার। তারপরে সমস্ত তথ্য প্রমাণ হবে, এই হবে সেই হবে, তারপর গিয়ে আসল কারণটা বেরিয়ে আসবে। যাই হোক, তো সারাংশ কী দাঁড়ালো? ইডির এই রেডের মূল কারণ হলো অনিল আম্বানির গ্রুপের কোম্পানিগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠা 3000 কোটি ঋণ জালিয়াতি ও মানি লন্ডারিং এর পরিকল্পিত আচরণ, যেখানে রিশ্বত,
ব্যাংক নিয়ম লঙ্ঘন এবং পাবলিক তহবিল চুরি করার অভিযোগে রয়েছে এবং যা SBI, CBI, সেবি ইত্যাদি সূত্র থেকে উৎস পাওয়া গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এটাও একটা নেগেটিভ নিউজ। এবার এই দুটো যে কোম্পানি আছে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, রিলায়েন্স পাওয়ার, এগুলোতে প্রচুর রিটেল ইনভেস্টাররা, মানে শেয়ার প্রাইস তো খুব কম, ঠিক আছে। আমার কাছেও প্রচুর এই স্টক দুটো নিয়ে প্রচুর রিকোয়েস্ট এসেছিলো। আমি সরাসরি তখন বলেই দিয়েছিলাম আমার একদমই পছন্দ নয়, কারণ এই যে ব্যক্তি অনিল আম্বানি, এই মানুষটাকেই পছন্দ নয়। অনিল আম্বানি একরকম মানুষ, তার পুরো উল্টো হচ্ছে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি তার ব্যবসাগুলোকে কীভাবে গুছিয়ে নিয়েছে সেটা দেখুন, আর অনিল আম্বানি কী করছে সেটা দেখুন। তো এই কারণে অনিল আম্বানির আগেও আরও 2-3টে কোম্পানি বন্ধ হয়ে গেছে, প্রচুর শেয়ার হোল্ডাররা মানে লস খেয়ে বসে আছে সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে, যার কারণে যে শুনুন মেন অ্যাকচুয়াল একটা গ্রুপ, আমাদের প্রচুর গ্রুপ আছে মার্কেটে, টাটা গ্রুপ আছে, বাজাজের গ্রুপ আছে, ঠিক আছে, আদানি গ্রুপ আছে, এইরকম মুরগাপ্পা গ্রুপ আছে, হিন্দুজা গ্রুপ আছে, প্রচুর গ্রুপ আছে। তো সমস্ত গ্রুপগুলোকে একটু বুঝতে হবে। অনিল আম্বানির যে গ্রুপ এবং এদের যে কোম্পানিগুলো আছে, এরা সবসময় একটা ফ্রড টাইপের মনে হয়, আমার ব্যক্তিগত মতামত বলছি আমি। তার কারণে এই মানে ফ্রড গ্রুপের সংস্থার শেয়ারের প্রতি আমার অতটা ইন্টারেস্ট থাকে না, কারণ কখন কি খবর আসবে, কখন কি ওরা মানে ডুপ্লিসিটি ধরা পড়বে, কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই দুটো কোম্পানির শেয়ার যদি আপনাদের কাছে থাকে তাহলে একটু আমি এই খবরটা দিয়ে রাখলাম, তাহলে একটু অ্যালার্ট থাকুন, ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছে, কি হচ্ছে, পরবর্তীকালে কি হয় না হয় এই দুটো কোম্পানির ক্ষেত্রেও সেটাও বোঝা যাচ্ছে না। আপাতত 35টা জায়গায় রেড করেছে ইডি, এরপরে সেখানে কি কি তথ্য প্রমাণ ওরা পাবে সেগুলো নিয়ে আবার মামলা করা হবে, এই অনেক কিছুই হবে। যাই হোক, তো পরবর্তীকালে বোঝা যাবে কি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এই দুটো খবর ছিল, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তুলে ধরলাম, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।